এই বিল্ডিংটি হচ্ছে সাউথ কোরিয়ার সবচাইতে ব্যস্ততম বিল্ডিং, যেখানে প্রতিনিয়ত শত শত মানুষের আনাগোনা হয়। কিন্তু হঠাৎ করে এই পুরো বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে ভয়ানক এক জম্বি ভাইরাস। ফলে আস্তে আস্তে সমস্ত মানুষেরা পরিণত হতে থাকে ভয়ানক জম্বিতে। আর এই জম্বিগুলো ছিল মানুষের চাইতেও 100 গুণ বেশি বুদ্ধিমান। তাই যেই সমস্ত মানুষেরা এই বিল্ডিংটির মধ্যে আটকা পড়ে গিয়েছিল, তাদের পক্ষে এই জম্বিদেরকে টেক্কা দিয়ে বেঁচে ফেরাটা ছিল মৃত্যুকে যেন আরও কাছে ডেকে আনা। বলছিলাম 2026 সালে রিলিজ হওয়া সবচাইতে ভাইরাল জম্বি মুভি কলোনির কথা, যেটা রিলিজ হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। এই মুভিটিতে জম্বিদের পাশাপাশি ভালোবাসা, ইমোশন, বন্ধুত্ব এবং ভাই বোনের মতো এক নিঃস্বার্থ সম্পর্ককে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তাই আশা করছি এই পুরো গল্পটি আপনাদের মন ছুঁয়ে যাবে। তাহলে চলুন ঘুরে আসা যাক এ বছরের সবচাইতে সেরা জম্বি মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে আমরা একটি ল্যাব দেখতে পাই। যেই ল্যাবের মধ্যে বসেছিল সোয়ংচল নামক একজন ব্যক্তি। আর সে মূলত একসময় কোরিয়ার সবচাইতে বড় বায়োটেক কোম্পানিতে কাজ করত, যেটার নাম ছিল বায়োচ্যাং। তবে বর্তমানে সে আর সেই কোম্পানির সঙ্গে যুক্ত নেই। তো সোয়ংচল এখানে কোরিয়ার একটি ইমার্জেন্সি নাম্বারে ফোন দিয়ে জানায়, আমার নাম সোয়ংচল, আজকে শহরের ডোংরি নামক বিল্ডিংটিতে অনেক বড় একটি বায়োটেরর অ্যাটাক হতে চলেছে, আর সেটার ভ্যাকসিন শুধুমাত্র আমার কাছেই আছে। এসব বলেই সোয়ংচল এখানে ফোন কেটে দেয়, আর সে নিজের শরীরের মধ্যে এক ধরনের ভ্যাকসিন প্রয়োগ করে ফেলে। এবার অন্যদিকে আমরা সেই ডোংরি নামক বিল্ডিংটিকে দেখতে পাই, যেটার কথা সোয়ংচল বলছিল, যেখানে আমরা হান এবং সিওজন নামক দুজন মানুষকে দেখতে পাই। তারা দুজনেই মূলত বায়োলজিক্যাল প্রফেসর ছিল, আর তারা মূলত আজকে এখানে একটি ইভেন্টে এসেছে। এটা ছিল বায়োচেন নামক সেই কোম্পানিটি, যেখানে সোয়ংচল একসময় কাজ করত। তো ইভেন্ট শুরু হওয়ার আগে হান এবং সিওজন একসঙ্গে বসে কথা বলছিল, আর এখানে আমরা তাদের কথোপকথন শুনে জানতে পারি যে হান এবং সিওজন আসলে একসময় হাজব্যান্ড ওয়াইফ ছিল, কিন্তু আজ থেকে প্রায় 10 বছর আগেই তাদের ডিভোর্স হয়ে গিয়েছে। তবে তাদের ডিভোর্স হয়ে গেলেও তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল। আর হান সবসময় সিওজনকে নিয়ে অনেক চিন্তা করত। সে চাইতো সিওজন যেন তার কেরিয়ার নিয়ে অনেক দূরে এগিয়ে যায়। এসব ব্যাপারে সে সবসময় তাকে অনেক সাপোর্ট করত। যদিও বর্তমানে হান অলরেডি বিবাহিত ছিল এবং তার একটি ছোট্ট বাচ্চাও ছিল, তারপরও সে বন্ধুর মতো সিওজনের পাশে থাকার চেষ্টা করত। এবার কিছুক্ষণের মধ্যে এখানকার ইভেন্ট শুরু হয়ে যায়। স্টেজে কথা বলতে আসে বায়োচেন কোম্পানির সিও কাঙো। কাঙো এখানে তাদের কোম্পানির নতুন একটি এক্সপেরিমেন্টের কথা বলছিল। সে এখানে সকলকে উদ্দেশ্য করে বলে যে তারা বহু বছর ধরে পরিশ্রম করে বিশেষ এক ধরনের সিরাম তৈরি করেছে, আর এই সিরাম মানুষের ব্রেনকে প্রায় 100 গুণ বেশি শক্তিশালী করে তুলতে পারে। এতে করে মানুষ হয়ে উঠতে পারে অনেক বেশি বুদ্ধিমান। শুধু তাই নয়, এই সিরামের আরও বিশেষ একটি গুণ রয়েছে। যে সমস্ত মানুষেরা এই সিরামটিকে ব্যবহার করবে, তারা প্রত্যেকেই টেলিপ্যাথিকলি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবে। অর্থাৎ মুখ দিয়ে কোনো কথা না বলেও তারা দূর থেকে একে অপরের ভাষা বুঝতে পারবে, কারণ তাদের একে অপরের মস্তিষ্ক একজন আরেকজনকে সিগন্যাল দিতে থাকবে। তাই একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের যোগাযোগের আর কোনো মাধ্যম প্রয়োজন হবে না। কাঙু এখানে উদাহরণ হিসেবে একটি ইঁদুরের ভিডিও দেখায়, যেটার উপর তারা এক্সপেরিমেন্ট করেছিল। আর এই এক্সপেরিমেন্টে দেখা যায় যে ইঁদুরটি প্রথমে একদম প্যারালাইজ ছিল, কিন্তু যখনই ইঁদুরটির শরীরে তাদের তৈরি সিরাম প্রয়োগ করা হয়, তখন সঙ্গে সঙ্গে ইঁদুরটি একদম ঠিক হয়ে যায়। কাঙু এখানে সবাইকে এই পুরো বিষয়টি বুঝিয়ে বলছিল। তবে এমন সময় কাঙু সামনে তাকিয়ে দেখতে পায় যে সেই ইভেন্টের মধ্যে সোয়ংচল এসেছে। আর এখানে কাঙু এবং সোয়ংচল একে অপরের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। তাদের দুজনকে এভাবে দেখে আমরা বুঝতে পারি যে তাদের দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন রয়েছে। অন্যদিকে আমরা সেই বিল্ডিংয়ের মধ্যে একজন সিকিউরিটি গার্ডকে দেখতে পাই, যার নাম হচ্ছে হিওনু। হিওনি এখানে তার বোন জুনহির সঙ্গে কথা বলছিল। আসলে তার বোন জুনহি তার সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছে। ছোটবেলা থেকেই জুনহির পায়ে সমস্যা ছিল, যার কারণে তাকে সবসময় হুইলচেয়ার ব্যবহার করে চলাফেরা করতে হয়। আর হিউনি এবং জুনহি তারা একে অপরকে অনেক ভালোবাসে। তো তারা দুই ভাই বোন এখানে একে অপরের সঙ্গে অনেক মজা করছিল। আর এখানে আমরা জুনহির কথাবার্তা শুনে বুঝতে পারি যে জুনহি আসলে খুবই সেলফ রেসপেক্টেড একজন মানুষ। সে কখনোই নিজেকে কারো চাইতে কম মনে করে না। আর জুনহির এই ব্যাপারটাই তার ভাই হিউনু সবচাইতে বেশি পছন্দ করে। এবার অন্যদিকে আমরা হান এবং সিওজনকে দেখতে পাই। ইভেন্ট শেষ হওয়ার পর তারা দুজন কাঙুর সঙ্গে দেখা করার অনেক চেষ্টা করছিল। তবে সিওজন এখানে মনে মনে একটি কথাই চিন্তা করছিল, সেটা হলো কাঙু তাকে কেন ইনভাইট করেছে। এর পেছনে কি তার কোনো উদ্দেশ্য রয়েছে? অন্যদিকে আমরা কাঙুকে দেখতে পাই। হঠাৎ করে কাঙুর কাছে একজন পুলিশের ফোন আসে, আর পুলিশ এখানে কাঙুর কাছে সিওক নামক একজন ব্যক্তি সম্পর্কে জানতে চায়।
তবে সিওকের নাম শুনে কাঙও কিছুটা ঘাবড়ে যায় আর সে সঙ্গে সঙ্গেই ফোন কেটে দেয় আর সে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে দ্রুত সরে যায়, কারণ তার আশেপাশে অনেক মানুষেরা ছিল। তবে এই বিষয়টি আবার দূর থেকে সিওজন দেখতে পায়। সিওজন তখন কাঙুর পিছু পিছু চলে যায়। সিওজন এখানে দেখতে পায় যে কাঙু একটি ভিআইপি রুমে একা একা ঢুকে গিয়েছে, আর তার কিছুক্ষণ পরে সেখানে সোয়ংচুলও ঢুকে যায়। আর সোয়ংচুল এখানে কাঙুর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছিল। এরপর কিছুক্ষণ পরে সে কাঙুকে বলে, তুমি যে রিসার্চের ব্যাপারে গর্ব করে মানুষকে বলছো, সেটার আবিষ্কার কিন্তু আমিই করেছি, অথচ এখন এর সমস্ত ক্রেডিট তুমি নিজেই নিতে চাইছো। কিন্তু একথা শুনে কাঙু প্রচণ্ড রেগে যায় আর সে সোয়ংচুলকে বলে, ভুলে যেও না, রিসার্চের সমস্ত ফান্ডিং আমি করেছি, আর আমি ফান্ডিং না করলে তোমার রিসার্চ কখনোই হতো না। আমার কোম্পানির রিসার্চকে তুমি নিজের রিসার্চ বলে চালিয়ে যাবে? তাছাড়া তুমি যে রিসার্চ করেছিলে, তোমার উদ্দেশ্য মানুষকে বাঁচানো ছিল না, বরং তোমার উদ্দেশ্য ছিল মানুষকে শেষ করে দেয়া। তুমি তো আসলে নিজেই পুরোপুরি একটা সাইকো, আর তুমি কিনা এখন আমার কাজের মধ্যে নজরদারি করতে এসেছো। তো আমরা এখানে সোয়ংচুল এবং কাঙুর কথাবার্তা শুনে বুঝতে পারি যে সোয়ংচুল আসলে কোনো সাধারণ মানুষ ছিল না, বরং সে ছিল অনেক ভয়ানক একজন সায়েন্টিস্ট, যে কিনা নিজেকে অনেক বড় একজন জিনিয়াস মনে করে। আর সে মনে করে সে চাইলে পৃথিবীর সবাইকে শেষ করে দিতে পারবে। এবার তাদের দুজনের কথা বলার এক পর্যায়ে দেখা যায় সোয়ংচুল এখানে একটি ইনজেকশন বের করে, আর সে সেটা কাঙুর গলার মধ্যে পুশ করে দিয়ে বলে, এখন থেকে তুমিই হবে আমার এবং নতুন মানব সভ্যতার মধ্যে কানেকশন। কিন্তু কাঙু এখানে সোয়ংচুলের সঙ্গে লড়াই করার চেষ্টা করছিল। একটা পর্যায়ে সে কোনোমতে সোয়ংচুলকে একটি রুমের মধ্যে বন্দি বানিয়ে ফেলে, আর সে নিজে কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসে। সোয়ংচুল তার শরীরে যে ইনজেকশন পুশ করেছিল, সেটার জন্য তার শরীরে অদ্ভুত এক ধরনের রিয়েকশন হচ্ছিল, আর সে এখানে খুবই অদ্ভুত আচরণ করছিল, যার ফলে সেই ইভেন্টে উপস্থিত সবাই তার দিকেই তাকিয়েছিল। আর এখানে কাঙুর শরীরের অবস্থা খারাপের দিকে যেতে দেখে কেউ একজন অ্যাম্বুলেন্সকে ফোন করতেই যাচ্ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। দেখতে দেখতে কাঙু পরিণত হয়ে যায় ভয়ানক এক জম্বিতে, আর সে তার সামনে থাকা মানুষদের উপর হামলা করতে শুরু করে। আর এখান থেকেই পুরো বিল্ডিংয়ের মধ্যে যেন একদম কিয়ামত শুরু হয়ে যায়। আস্তে আস্তে এই জম্বি ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে, কারণ কাঙু অলরেডি অনেক মানুষকে কামড় দিয়ে ফেলেছিল, যার ফলে সেই সমস্ত মানুষেরাও জম্বিতে পরিণত হয়ে তাদের আশেপাশে থাকা মানুষদের উপর হামলা করছিল। এর কিছুক্ষণ পরেই দেখা যায় লি নামক একজন পুলিশ অফিসার তার টিম নিয়ে বিল্ডিংয়ের মধ্যে চলে আসছে, কারণ সে আগেই খবর পেয়েছিল যে আজকে এই বিল্ডিংয়ের মধ্যে কিছু একটা হতে যাচ্ছে। আর সোয়ংচুল নিজেই ইমার্জেন্সি নাম্বারে ফোন করে এসব বলেছিল। তো লি যখনই বিল্ডিংয়ের মধ্যে প্রবেশ করে, ঠিক তখনই সে তার সামনে একজন ব্যক্তিকে দেখতে পায়, যার উপর অলরেডি একটি জম্বি হামলা করেছিল। আর লির এখানে লোকটির আচার আচরণ স্বাভাবিক মনে হচ্ছিল না, তাই লি তখন তার টিম মেম্বারকে লোকটির কাছে গিয়ে তাকে চেক করতে বলে। কিন্তু ঠিক এমন সময় দেখা যায় মুহূর্তের মধ্যে সেখানে আরও অনেকগুলো জম্বি চলে আসছে, আর তারা আশেপাশে থাকা সবার উপর হামলা করতে শুরু করে। এমন পরিস্থিতি দেখে লি সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে এই বিল্ডিংয়ের মধ্যে হয়তো কোনো ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই সে চিৎকার করে তার টিমের সবাইকে বলে এই পুরো বিষয়টি দ্রুত হেডকোয়ার্টারে জানানোর জন্য, যাতে করে সম্পূর্ণ বিল্ডিংটিকে পুরোপুরিভাবে লক করে দেয়া হয়, তা না হলে এই ভাইরাস পুরো শহরে ছড়িয়ে পড়তে পারে। অন্যদিকে আমরা হান এবং সিওজনকে দেখতে পাই, যারা কিনা একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল, যেটা কিনা ডোংরি বিল্ডিংয়ের মধ্যে ছিল। কিন্তু ঠিক তখনই হানের কাছে তার মেয়ের ফোন কল আসছে। হান তখন তার মেয়ের সঙ্গে অনেক খুশি মনে কথা বলছিল, এমনকি এখানে তার ওয়াইফও তার সঙ্গে কথা বলে। আর তাদের কথোপকথন শুনে সিওজন জানতে পারে যে কিছুদিন পরে হান আমেরিকাতে চলে যাবে, কারণ সেখানে সে অনেক বড় পদের একটি জব পেয়েছে, যেটা ছিল তার জীবনের অনেক বড় একটি অ্যাচিভমেন্ট। তাই একথা শুনে সিওজন খুবই খুশি হয়ে যায়, আর সে বুঝতে পারে যে এই সময়টা হানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। অন্যদিকে দেখা যায় পুরো ডোংরি বিল্ডিংয়ের মধ্যে জম্বি ভাইরাস ভয়ানকভাবে ছড়িয়ে পড়েছে, যার ফলে বিল্ডিংয়ে থাকা সমস্ত মানুষেরা খুবই আতঙ্কিত হয়ে যায়, আর তারা বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এদিকে হান এবং সিওজন যখন বাহির থেকে আওয়াজ শুনতে পায়, তখন তারা দৌড়ে বাহিরে আসে, আর দেখতে পায় পুরো বিল্ডিংয়ের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, এমনকি বিল্ডিংয়ের অনেক মানুষ জম্বিতে পরিণত হয়েছে। এমন সময় তারা দুজন তাদের সামনে জুনহি নামক সেই মেয়েটিকে দেখতে পায়, যে কিনা হাঁটতে পারত না। মানুষের ধাক্কাধাক্কির কারণে জুনহি সেখানে পড়ে গিয়েছিল। সিওজন এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাকে সাহায্য করতে যায়, কিন্তু ততক্ষণে একটি জম্বি তাদের একদম কাছে চলে আসে। তাই হান দ্রুত সিওজন এবং জুনহিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু জুনহির যেহেতু পায়ের সমস্যা ছিল, তাই সে এখানে তাদের মতো করে দৌড়তে পারছিল না, যার কারণে একটা পর্যায়ে সেই জম্বি তাদের উপর হামলা করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক এমন সময় সেখানে জুনহির ভাই হিউনও চলে আসে,
আর হিউনো কোনো মতে তাদের 3 জনকে জম্বিটির হাত থেকে বাঁচিয়ে নেয়। আর এমন সময় সিওজুন সহ বাকি সবাই সামনে তাকিয়ে দেখতে পায় কিছু জম্বি তো সেখানকার পোস্টারে থাকা মডেলদেরকে আসল মানুষ মনে করছে এবং তাদের উপর হামলা করছে। আর এই বিষয়টি সিওজুন খুব ভালোভাবে লক্ষ্য করে। এরপর দেখা যায় দেখতে দেখতে সেখানে প্রায় অনেকগুলো জম্বি চলে আসে, যার ফলে তারা সবাই বাঁচার জন্য একটি শপের মধ্যে ঢুকে যায়। আসলে এই বিল্ডিংটি বিশাল বড় একটি বিল্ডিং ছিল। এখানে শপিং মল থেকে শুরু করে সবকিছুই ছিল। তো সিওজুন এবং তার সঙ্গীরা যখন সেই শপটির মধ্যে আশ্রয় নিয়েছিল তখন দেখা যায় জম্বিগুলো তাদের পিছু পিছু সেই শপের সামনে চলে এসেছিল আর তারা সেখানকার গ্লাস ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। কিন্তু ঠিক তখনই সেখানকার লাইট অফ হয়ে যায়। আর এতে করে দেখা যায় মুহূর্তের মধ্যেই জম্বিগুলো একদম শান্ত হয়ে যায়। তারা আর এখানে দরজা ভাঙার চেষ্টা করছিল না, বরং অন্ধকারে চুপচাপ দাঁড়িয়েছিল। এটা দেখে তারা সবাই বুঝতে পারে যে এই জম্বিগুলো মূলত লাইটের আলোর কারণে অ্যাট্রাক্ট হয়। এবার আমরা সেই বিল্ডিংয়ের মধ্যে থাকা একটি রেস্টুরেন্টকে দেখতে পাই, যেখানে বেশ কয়েকজন কলেজ স্টুডেন্ট আটকা পড়েছিল। তাদের নাম ছিল মিনহো, ইয়োনা এবং সোয়ুন। তারা 3 জন আজকে এই রেস্টুরেন্টে খেতে এসে অনেক বাজেভাবে ফেঁসে গিয়েছে, তাই তারা 3 জনই অনেক আতঙ্কিত অবস্থায় ছিল। বিশেষ করে সোয়ুন এখানে সবচাইতে বেশি ভয় পাচ্ছিল। তবে এখানে মিনহো এবং ইয়োনা নামক যে ছেলে মেয়েগুলো ছিল তারা দুজন মিলেই বারবার সোয়ুনকে অনেক ছোট করে কথা বলছিল। আর এখানে আমরা তাদের কথোপকথন শুনে বুঝতে পারি যে তারা দুজন আসলে সোয়ুনকে সবসময় বুলি করে থাকে। আর সোয়ুনকে দেখেই বোঝা যাচ্ছিল যে সে অনেক সহজ সরল প্রকৃতির একটি মেয়ে, তাই সে তাদের দুজনকে কিছুই বলতো না। এদিকে দেখা যায় তাদের রেস্টুরেন্টের সামনে সমস্ত জম্বিরা চলে আসছিল এবং রেস্টুরেন্টের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এতে করে রেস্টুরেন্টে থাকা সবাই অনেক ভয় পেয়ে যায়। এদিকে সিওজুন এবং বাকি সবাই এই দৃশ্য অনেক দূর থেকেই দেখছিল, তবে তারা এখানে তাদেরকে লাইট বন্ধের কথা বলতে পারছিল না। তো এখানে প্রায় বেশ কিছু সময় অনেক চিন্তা ভাবনা করার পর সিওজুন তাদেরকে বাঁচানোর জন্য একটি প্ল্যান বের করে ফেলে। সে এখানে সবাইকে জানায় যে সে একটি বিষয় অনেক ভালোভাবে লক্ষ্য করেছে, যে জম্বিরা মূলত পোস্টার এবং মেনুকুইনের দিকে আকৃষ্ট হয়। তাই রেস্টুরেন্টে থাকা মানুষদেরকে বাঁচানোর জন্য তাদেরকে এখানে মেনুকুইন ব্যবহার করতে হবে। মূলত তাদেরকে জম্বিদের সামনে দিয়ে একটি মেনুকুইন পাঠাতে হবে। এতে করে জম্বিরা যখনই মেনুকুইনটির দিকে চলে যাবে ঠিক তখনই রেস্টুরেন্টে থাকা সবাই এখানে চলে আসতে পারবে। কিন্তু এই কাজটি তারা কিভাবে করবে এটাই বুঝতে পারছিল না। তবে এমন সময় জুনহির মাথায় একটি আইডিয়া চলে আসছে। সে এখানে তার হুইল চেয়ারটি দিয়ে দিতে চায়, যাতে করে হুইল চেয়ারে মেনুকুইন সেট করে এটাকে ধাক্কা দিয়ে অনেক দূরে পাঠিয়ে দেওয়া যায়। কিন্তু হিউনো এখানে বারবার জুনহিকে এমনটা করতে মানা করছিল, কারণ এমন পরিস্থিতিতে হুইল চেয়ার ছাড়া জুনহি কিভাবে চলাচল করবে। তাই সে জুনহির উপর অনেক রেগে যাচ্ছিল। কিন্তু জুনহি তখন হিউনোকে বলে, আমার কাছে এখন এতগুলো মানুষের জীবনের মূল্য সবচাইতে বেশি, তাই হুইল চেয়ার নিয়ে আমি কোনো চিন্তা করছি না। আমার জন্য যদি কিছু মানুষের জীবন বেঁচে যায় তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। এই বলে জুনহি এখানে তার হুইল চেয়ারটি দিয়ে দেয়। এরপর সিওজুন এবং বাকি সবাই মিলে হুইল চেয়ারের উপর একটি মেনুকুইন সেট করে ফেলে। আর তারা খুব সাবধানে শপটির দরজা খুলে কোনোমতে হুইল চেয়ারটিকে ধাক্কা দিয়ে দূরে পাঠিয়ে দেয়। এদিকে শব্দ পেয়ে জম্বিরা পেছনে তাকালেই যখন হুইল চেয়ারটিতে তাদের চোখ পড়ে যায় তখন তারা মেনুকুইনটিকেই মানুষ মনে করে তার পিছু পিছু যাচ্ছিল। এতে করে সেই জায়গাটি কিছু সময়ের জন্য নিরাপদ হয়ে যায়। সিওজুন তখন ইশারা দিয়ে রেস্টুরেন্টের সবাইকে তাদের কাছে চলে আসতে বলে, কিন্তু রেস্টুরেন্টে থাকা সবাই অনেক ভয় পাচ্ছিল। যদি কোনোভাবে তাদেরকে জম্বিরা দেখে ফেলে তবে সবার প্রথমে সোয়ুন সাহস করে বাইরে বেরিয়ে যায় আর সে দৌড়ে কোনো মতে সেই শপের মধ্যে চলে যায়। সোয়ুনকে দেখে বাকিরাও কিছুটা সাহস পায়, তাই রেস্টুরেন্টের আরও কিছু মানুষও খুবই সাবধানে শপটির মধ্যে চলে আসে। এরপর এক এক করে সবার চলে যাওয়ার পর মিনহো বের হতে গেলে ইয়োনা মিনহোকে তাকে সঙ্গে করে নিয়ে যেতে বলে, কারণ তার অনেক ভয় লাগছিল। এরপর মিনহো যখন ইয়োনাকে নিয়ে বাইরে বের হয় ঠিক তখনই দেখা যায় সে ইয়োনাকে ফেলে স্বার্থপরের মতো শপটিতে ঢুকে যায়। ইয়োনা এতে মাঝপথে অনেক ভয় পেয়ে যায়। যদিও এখন আশেপাশের কোথাও জম্বি ছিল না, কিন্তু তারপরে ইয়োনা ভয় পেয়ে দৌড়ে আবারও রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। যদিও সবাই ইয়োনাকে বারবার চলে আসতে বলছিল, কিন্তু ইয়োনা কোনোভাবেই একা একা যাওয়ার সাহস পাচ্ছিল না। তাই আর কোনো উপায় না পেয়ে হান নিজেই ইয়োনাকে আনতে চলে যায়। যদিও সিওজুন তাকে যেতে দিতে চাইছিল না, তারপরও হান তাকে আনার জন্য চলে যায়। তবে হান যখনই ইয়োনাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয় ঠিক তখনই ইয়োনার উপর একটি জম্বি হামলা করতেই যাচ্ছিল। কিন্তু হান এখানে কোনোমতে জম্বিটিকে নিজের দিকে ডিস্ট্র্যাক্ট করে নেয় আর সে ইয়োনাকে চলে যেতে বলে। ইয়োনাও আর এক মুহূর্তও দেরি না করে কোনোমতে শপটির মধ্যে চলে যায়। অন্যদিকে দেখতে দেখতেই হানের পেছনে অনেকগুলো জম্বি চলে আসছে। হান তখন অন্য আরেকটি শপের মধ্যে ঢুকে যায় আর সে বিভিন্ন মেনুকুইনের পেছনে লুকোনোর চেষ্টা করতে থাকে। এমনকি যখনই কোনো জম্বি তার উপর আক্রমণ করতে আসে
তখনই সে সেই জম্বিদের সামনে মেনোকুইন ছুঁড়ে মারে। এভাবে একটি জম্বি একটি মেনোকুইনের উপর আক্রমণ করেই যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে জম্বিটি বুঝে ফেলে যে এটা আসলে একটি মেনোকুইন। আর এখানে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। দেখা যায় জম্বিটি এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়, আর সে সঙ্গে সঙ্গে এই সিগন্যালটি বাকি জম্বিদের কাছে পাঠিয়ে দেয়। অর্থাৎ এখন সমস্ত জম্বিরাই মেনোকুইন সম্পর্কে জেনে গিয়েছে। আসলে এই জম্বিদের মধ্যে এক ধরনের বিশেষত্ব রয়েছে, সেটা হলো একটি জম্বি যদি কোনো কিছু উপলব্ধি করতে পারে তাহলে সে সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কের মাধ্যমে বাকি জম্বিদেরকে এই মেসেজটি দিয়ে দিতে পারবে। অর্থাৎ তাদের মধ্যে একে অপরের সঙ্গে যোগাযোগ করার অদ্ভুত এক শক্তি রয়েছে। আসলে আজকে ইভেন্টে ইঁদুরটির শরীরে যে এক্সপেরিমেন্টটি দেখানো হয়েছিল সেটাও ছিল ঠিক এই ধরনের একটি এক্সপেরিমেন্ট। আসলে প্রথমে কিছু সুস্থ ইঁদুরদের মধ্যে সিরাম ইনজেক্ট করা হয়েছিল, তারপর পরবর্তীতে যখন প্যারালাইজড ইঁদুরটির শরীরে সিরামটি ইনজেক্ট করা হয় তখন তাদের ভেতরে এক ধরনের কানেকশন তৈরি হয়ে যায়, যার ফলে প্যারালাইজড ইঁদুরটি সুস্থ ইঁদুরদের সিগন্যাল পেয়ে সঙ্গে সঙ্গে ভালো হয়ে যায়। আর ঠিক এমনটাই ঘটছিল এই জম্বিগুলোর মধ্যে। এদিকে জম্বিদের এসব কিছু দেখে হান কিছুটা ভয় পেয়ে যায়, তবে সে যখনই একটু সুযোগ পায় তখনই দৌড়ে সেই শপের মধ্যে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক এমন সময় তার পেছনে অনেক ভয়ানক একটি জম্বি পড়ে যায়। এরপর সামনে থেকে আরও একটি জম্বি এসে তার উপর হামলা করে দেয়, তবে শেষ পর্যন্ত হান আর বাঁচতে পারে না। সেও এখানে জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। আর সিওজনের এখানে দূর থেকে এসব দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। তবে সিওজন হানের জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, কারণ সিওজন এখনও হানকে অনেক ভালোবাসে, এমনকি হানের জন্য সে আজ পর্যন্ত বিয়ে করেনি। তাই এই মুহূর্তটা সিওজনের জন্য অনেক কষ্টের ছিল। এদিকে এমন সময় হানের ফোনে বারবার তার ওয়াইফ ফোন করছিল, কারণ সে জানত যে হান আজকে ডুংরি বিল্ডিংয়ে গিয়েছে। সিওজন তখন তার ফোন রিসিভ করে তার সঙ্গে কথা বলে, তবে সে হানের বিষয়টি তাকে জানায় না। অন্যদিকে বিল্ডিংয়ের বাহিরে দেখা যায় পুরো বিল্ডিংটিকে একদম লকডাউন করে দেওয়া হয়েছে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কাউকে বাহিরেও বের হতে দেওয়া হচ্ছে না। তাই এখানে অনেক মানুষ প্রোটেস্ট করছিল, কারণ এই বিল্ডিংয়ের মধ্যে তাদের প্রত্যেকেরই নিজের মানুষ আটকা পড়ে আছে। তবে পুলিশ এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছিল। অন্যদিকে পুলিশ অফিসার লি সবাইকে বলে যে তাদের সবাইকে যেভাবেই হোক সোইয়ংচুলকে খুঁজে বের করতে হবে, কারণ সে এখানে আসার আগে খবর পেয়েছিল যে সোইয়ংচুলে এই বিল্ডিংয়ের মধ্যে কোনো ভাইরাস ছড়িয়ে দিতে চলেছে এবং এই ভাইরাসের ভ্যাকসিন শুধুমাত্র তার কাছেই রয়েছে। তাই তাকে খুঁজে বের করতে পারলে ভ্যাকসিন পাওয়া সম্ভব, আর সে এই বিল্ডিংয়েরই কোথাও না কোথাও রয়েছে। একথা শুনে সিওজন তখন বলে যে সে সোইয়ংচুলকে ভিআইপি রুমের মধ্যে ঢুকতে দেখেছিল। তাই এখন সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তারা এখন যেভাবেই হোক ভিআইপি রুমের দিকে যাবে এবং সোইয়ংচুলকে সাথে নিয়ে এই বিল্ডিং থেকে বের হওয়ার চেষ্টা করবে। কিন্তু ততক্ষণে দেখা যায় জম্বিরা আস্তে আস্তে অনেক স্মার্ট হয়ে যেতে শুরু করে। আসলে যখনই কোনো জম্বি নতুন কিছু শিখছিল তখনই যেন টেলিপ্যাথিকলি সে সবাইকে সেটা জানিয়ে দিচ্ছিল। আর সিওজন যেহেতু বায়োলজিক্যাল একজন প্রফেসর ছিল তাই সে এখানে জম্বিগুলোকে শুরু থেকে লক্ষ্য করছিল এবং সে এখানে তাদের এই সিগন্যালের ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পারছিল। তাই সে এখানে একটি প্ল্যান তৈরি করে ফেলে, আর সে সবাইকে বলে যে তাদেরকে যেভাবেই হোক অন্তত একটি জম্বিকে কোনো ভুল সিগন্যাল দিতে হবে, এতে করে সমস্ত জম্বিদের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। সবাই তখন সেই জম্বিকে অনুসরণ করবে। তবে সিওজনের এই কথার মানে কেউই ভালোভাবে বুঝতে পারছিল না। তাই সিওজন এখানে সবাইকে পিঁপড়ের একটি উদাহরণ দেয়। আসলে পিঁপড়েরা যখন নিজেদের জন্য খাবার খুঁজতে যায় তখন তারা সারিবদ্ধভাবে যেতে থাকে এবং তাদের লাইন অনেক বেশি লম্বা হয়, যার ফলে তারা একে অপরকে ফলো করে চলতে থাকে। কিন্তু এর মাঝেই যদি কেউ সিরিয়াল ভঙ্গ করে ফেলে তখন পিঁপড়েরা গোল হয়ে একজন আরেকজনের পেছনে ঘুরতে থাকে। যদিও তারা মনে করতে থাকে তারা খাবারের দিকেই যাচ্ছে, কিন্তু তারা আসলে একটি জায়গাতেই আটকে থাকছে। তো সিওজন এবার জানায় তার কাছে দুর্দান্ত একটি প্ল্যান রয়েছে। এখানে কি কেউ তাকে সাহায্য করতে চায়? তখন সেখানে থাকা পার্ক নামক একজন ব্যক্তি সাহায্যের জন্য রাজি হয়ে যায়। সিওজন তখন পার্কের শরীরে একটি পারফিউম লাগিয়ে দেয় এবং বলে তাকে যেভাবেই হোক যে কোনো একটি জম্বির কাছে যেতে হবে, যাতে করে জম্বি তার শরীর থেকে পারফিউমের স্মেলটি পায়। এরপর পার্ক তখন সাহস করে সেখান থেকে বেরিয়ে যায়, আর সে নিজের সামনে একটি প্রোটেকশন নিয়ে একটি জম্বির কাছে চলে যায়। এরপর কয়েকটি জম্বি যখন তার উপর আক্রমণ করতে আসে তখন তারা তার শরীর থেকে সেই পারফিউমের স্মেলটি পেয়ে যায়। এতে করে এবার সমস্ত জম্বিরা মনে করতে থাকে যে মানুষের শরীর থেকে হয়তো এই গন্ধটাই আসে। এদিকে পার্ক তখন কোনো মতে তাদের শপটিতে ফিরে আসে। এরপর শপটির মধ্যে যারা যারা উপস্থিত ছিল তারা সবাই সিওজনের কথা মতো তাদের শরীরে কেরোসিনের মতো কিছু একটা লাগিয়ে নেয়, যাতে করে জম্বিরা তাদের শরীরের স্মেল বুঝতে না পারে। তো পার্ক এখানে তার সঙ্গে করে একটি শপ থেকে কিছু পারফিউম নিয়ে এসেছিল, যেটার স্মেল মূলত জম্বিরা পেয়েছে।
এরপর তারা সবাই মিলে সেখানকার অনেকগুলো মেনিকুইনের শরীরে পারফিউমগুলোকে স্প্রে করে দেয়, যাতে করে জম্বিগুলো মেনিকুইনগুলোকেই মানুষ মনে করে। এরপর সিওজুন তাদের সবটির দরজা খুলে দেয়, আর সবাই মিলে যে যার মতো বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে যায়। এরপর যখন জম্বিরা আস্তে আস্তে সেখানে প্রবেশ করতে থাকে, তখন তারা সিওজুনদের শরীরের গন্ধ শুনে অনেক কনফিউজড হয়ে যায়। তবে যখনই তারা মেনিকুইনগুলোর শরীর থেকে মানুষের গন্ধ পায়, তখন তারা সেদিকে ছুটে চলে যায়। ফলে সিওজুনের এই প্ল্যান কিছু সময়ের জন্য কাজ করে যায়। সিওজুন সহ বাকি সবাই তখন আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় সমস্ত জম্বিগুলোর মধ্যে একটি জম্বি বুঝতে পারে যে এগুলো আসলে কোনো মানুষ নয়, যার ফলে সে সঙ্গে সঙ্গে সমস্ত জম্বিদের কাছে সিগন্যাল পাঠিয়ে দেয়। আর এখানে একটি জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো যখনই কোনো জম্বি বাকি জম্বিদের কাছে কোনো সিগন্যাল পাঠায়, তখনই তারা কিছু সময়ের জন্য একদম স্টপ হয়ে যায়। আর এই সুযোগটিকেই কাজে লাগায় সিওজুন এবং তার গ্রুপের সবাই। তারা সবাই মিলে দৌড়ে তখন বিল্ডিংয়ের লিফটের কাছে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে জম্বিরা আবারও তাদের পিছু করতে শুরু করে। হিউনো এখানে জুনহিকে তার কাঁধে নিয়ে কোনো মতে দৌড়চ্ছিল, কারণ জুনহির কাছে এখন তার হুইল চেয়ারটি ছিল না। তবে ইয়োনা আবার এখানে আরেকটি ঝামেলা করে ফেলে। সে জম্বিদেরকে দেখে এখানে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর জম্বিগুলোর শরীরে এক ধরনের সাদা তরল পদার্থ লেগেছিল, যার কারণে একটি জম্বির সঙ্গে ইয়োনার শরীর একদম লেগে যায়। এটা দেখে সোয়ুন তখন তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। যেই সোয়ুনকে ইয়োনা এতদিন বুলি করে এসেছে, সে এখন তাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে। কিন্তু এতে করে দেখা যায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে উঠছিল। তবে এমন সময় সিওজুনের মাথায় একটি বুদ্ধি আসে। সে তখন দ্রুত সেখানকার একটি ডিভাইসের মধ্যে আগুনের সিগন্যাল দিয়ে দেয়, যার ফলে চারিপাশ থেকে সেখানে পানি পড়তে শুরু করে। এতে করে জম্বিদের শরীরে আঠার মতো যে জিনিসগুলো লেগেছিল সেগুলো পানিতে ধুয়ে চলে যায়। ফলে ইয়োনাও কোনো মতে ছুটতে পারে। এরপর ফাইনালি তারা সবাই মিলে একসঙ্গে দৌড়ে কোনো মতে লিফটের মধ্যে উঠে যায়। অন্যদিকে পুরো কোরিয়ার মিডিয়াগুলোতে নিউজ দেখানো হচ্ছিল, যেখানে সোইয়ংচুলের ব্যাপারে বলা হচ্ছিল। আসলে সোইয়ংচুলের বাবাও একসময় অনেক বড় একজন সায়েন্টিস্ট ছিল, কিন্তু সে বিভিন্ন ইলিগেল এক্সপেরিমেন্ট করার কারণে তাকে অপমান করে ল্যাব থেকে বের করে দেওয়া হয়েছিল। আর এটা সহ্য করতে না পেরে সোইয়ংচুলের বাবা আত্মহত্যা করে মারা যায়। আর হয়তো তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই সোইয়ংচুল এমনটা করেছে। সে চারিদিকে ভাইরাস ছড়িয়ে দিয়েছে। এবার অন্যদিকে আমরা সিওজুন এবং তার গ্রুপের সবাইকে দেখতে পাই। তারা লিফটে করে কোনো মতে ভিআইপি রুমে এসে পৌঁছে যায়। আর ফাইনালি তারা সোইয়ংচুলকে সেখানে খুঁজে পায়। তবে সবচাইতে অদ্ভুত ব্যাপার ছিল যে সোইয়ংচুল সেখানে এমনভাবে ছিল যেন সে তাদেরই অপেক্ষা করছিল। এরপর অফিসার লি তাকে অ্যারেস্ট করে নেয়। তবে সোইয়ংচুল এখানে সিওজুনকে বলে, তোমার পানির আইডিয়াটা কিন্তু দারুণ ছিল। এটা শুনে সবাই একদম অবাক হয়ে যায়, কারণ সোইয়ংচুল এ কথা কিভাবে জানল। আর এখানে বোঝা যাচ্ছিল যে সোইয়ংচুল হয়তো কোনো না কোনোভাবে জম্বিগুলোর সঙ্গে যোগাযোগ করতে পারে। এবার অফিসার হান এখানে সবাইকে উদ্দেশ্য করে বলে যে রেস্কিউ টিম তাদেরকে এখানে উদ্ধার করতে কোনোভাবেই আসতে পারবে না, তাই তাদেরকে যেভাবেই হোক রুফটপ পর্যন্ত পৌঁছতে হবে। আর হিউনো যেহেতু এখানকার সিকিউরিটি গার্ড ছিল, তাই সে এখানে জানায় যে এখানে একটি কার্গো লিফট রয়েছে, যেটার মাধ্যমে সরাসরি রুফটপে যাওয়া যাবে। তাই সবাই মিলে তখন সেই কার্গো লিফটের কাছে চলে যায়। আর লিফটে ওঠার সঙ্গে সঙ্গে দেখা যায় অফিসার হান এখানে তার টিমকে মেসেজ করে জানায় যে আর মাত্র 5 মিনিটের মধ্যে তারা রুফটপে পৌঁছে যাবে, তাই তারা যেন তাদেরকে রেস্কিউ করতে আসে। কিন্তু এখানে সোইয়ংচুলের অন্য কোনো প্ল্যান ছিল। সে এখানে সুযোগ বুঝে কোনো মতে লিফটটিকে তার কন্ট্রোলে নিয়ে নেয়। আর সে সবাইকে নিয়ে 9 নম্বর ফ্লোরে চলে যায়, যেখানে আগে থেকে অনেকগুলো জম্বিরা লিফটের সামনেই দাঁড়িয়েছিল। আর যখনই লিফটের দরজা খুলে যায়, তখনই জম্বিরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। আর এখানে কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই জম্বিরা মিনহো পার্ক এবং রেস্টুরেন্টের কয়েকজন মানুষের উপর হামলা করে দেয়। আর তারাও জম্বি ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। এদিকে এই সুযোগে সোইয়ংচুল লিফট থেকে বেরিয়ে তাদের কাছ থেকে আলাদা হয়ে যায়। আর জম্বিরাও তখন তার পিছু পিছু চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে জম্বিরা সোইয়ংচুলকে কোনো কিছুই করছিল না। এরপর গ্রুপের বাকি সবাই লিফটে করে অন্য একটি ফ্লোরে পৌঁছে যায়। কিন্তু এখানে এসে তারা অদ্ভুত এক ধরনের জম্বি দেখতে পায়, কারণ এখানকার জম্বিরা একে অপরের শরীরের সঙ্গে লেগেছিল। আর একটি জম্বি তো এখানে আরেকটি জম্বিকে তার পিঠের উপর উঠিয়ে দাঁড়িয়েছিল, ঠিক যেমনভাবে হিউনো তার বোনকে তার পিঠে নিয়ে রয়েছে। অর্থাৎ এই জম্বিগুলো অলরেডি মানুষকে কপি করতে শুরু করেছে। আর এখানকার সমস্ত দৃশ্য দেখে সবাই বুঝতে পারে যে এই ভাইরাসটি এখন আর কোনো ইনফেকশন নয়, বরং এটা অলরেডি মানুষের মধ্যে মিউটেশন শুরু করে দিয়েছে। এবার এসব পরিস্থিতি দেখে জুনহি এখানে তাদের সবাইকে বলে যে তাদের সবার এখন কন্ট্রোল রুমে যাওয়া উচিত, কারণ তারা যদি সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে তাহলে তারা রুফটপে যাওয়ার সেফ রাস্তা দেখতে পারবে, জম্বিদের লোকেশন দেখতে পারবে এবং সোইয়ংচুলের লোকেশনও দেখতে পারবে। তাই তারা সবাই তখন কন্ট্রোল রুমের দিকে চলে যায়।
অন্যদিকে আমরা সোইয়ং চুলের সিক্রেট ল্যাব দেখতে পাই, যেটাকে পুলিশের একটি টিম তদন্ত করে খুঁজে বের করেছে। সোইয়ং চুল এখানে বিভিন্ন প্রাণীদের উপর রিসার্চ করেছিল, এমনকি সে অনেকগুলো বানরের উপরও তার এক্সপেরিমেন্ট চালিয়েছে, যার ফলে দেখা যায় সেই বানরগুলো ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছে। আর যখনই এখানে মানুষেরা প্রবেশ করে তখনই বানরগুলো তাদেরকে দেখে যেন একদম হিংস্র হয়ে যায়, আর তারা এক এক করে গ্লাস ভেঙে বেরিয়ে আসতে থাকে। এখানে আবার কাংসিওল নামক একজন সায়েন্টিস্ট ছিল, আর এই কাংসিওল মূলত ছিল হানের বর্তমান স্ত্রী, তবে সে সায়েন্টিস্ট হওয়ার কারণে তার ডিউটি পালন করতে এসেছে। তো এখানে বানরগুলো সমস্ত মানুষের উপর হামলা করতে শুরু করে, আর এখানে প্রত্যেকটি বানরের জারের মধ্যেই নাম্বার দেয়া ছিল। তো এখানে 1 নম্বর জারে যেই বানরটি ছিল সে এখানে সোজা কাংসিওলের উপর হামলা করে দেয়, কিন্তু ঠিক তখনই কেউ একজন বানরটিকে গুলি করে মেরে ফেলে, আর সঙ্গে সঙ্গে দেখা যায় বানরটি মারা যাওয়ার পর সেখানে আরও যতগুলো বানর ছিল সেগুলো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এই বিষয়টি দেখে কাংসিওল অনেক অবাক হয়ে যায়। অন্যদিকে সিওজুন এবং বাকি সবাই কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ফুটেজগুলো চেক করছিল, আর সেখানে তারা দেখতে পায় সোইয়ং চুল কাঙোর কাছে যায়, আর কাঙো তাকে কামড় দিয়ে বসে। এরপর সঙ্গে সঙ্গে দেখা যায় আশেপাশের সমস্ত জম্বিরা কিছু সময়ের জন্য ফ্রিজ হয়ে যায়। সিওজুন এটা দেখে বুঝতে পারি যে সোইয়ং চুলকে দেখতে জম্বি না মনে হলেও তার শরীরে এমন কিছু রয়েছে যেটা জম্বিদের সঙ্গে কানেক্টেড, আর এই কারণেই মূলত সে জম্বিদের মাধ্যমেই তাদের সবকিছু দেখতে পাচ্ছিল। আর এই মুহূর্তের জন্য জম্বিগুলো যেহেতু একদম ফ্রিজ হয়ে রয়েছে, তাই সবাই মিলে এই সুযোগেই রুফটপে যেতে চায়, কিন্তু তারপরও কখন জম্বিরা আবারও অ্যাক্টিভ হয়ে যায় এটা বলা যায় না। এজন্য হিউন একাই কন্ট্রোল রুমে থাকতে চায় এবং সে বাকিদেরকে গাইড করতে চায়, যাতে করে সে সবাইকে ডিরেকশন দিয়ে রুফটপ পর্যন্ত নিরাপদে নিয়ে যেতে পারে। কিন্তু হিউনও এটা কিছুতেই চাইছিল না, সে তার বোনকে এমনটা করতে বারবার মানা করছিল, কিন্তু জুনহি হিউনুর কোনো কথাই শুনতে চায় না। সে হিউনুকে বলে যে তারা যেন রুফটপে গিয়ে রেস্কিউ টিমের সঙ্গে মিলে কিছু একটা ব্যবস্থা করে, ততক্ষণ পর্যন্ত সে এখানে নিজেকে সুরক্ষিত রাখবে। তাছাড়া এমনিও সে যেহেতু এখন আর হাঁটতে পারবে না, তাই এখানে থেকে তাদের জন্য অপেক্ষা করাটাই তার জন্য বেস্ট হবে। একথা শুনে হিউনু তখন সিওজুন এবং বাকিদের সঙ্গে রুফটপের দিকে চলে যায়, তবে যাওয়ার আগে তারা সোইয়ং চুলকে ধরে ফেলে আর তাদের সঙ্গে করে নিয়ে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সোইয়ং চুলের জ্ঞান ফিরে আসে, যার ফলে জম্বিরাও আবারও অ্যাক্টিভ হয়ে যায়। সিওজুন তখন দ্রুত সোইয়ং চুলের চোখে একটি কাপড় দিয়ে বেঁধে দেয়, কারণ তারা সবাই অলরেডি এটা বুঝতে পেরেছিল যে কোনো না কোনোভাবে জম্বিদের সঙ্গে সোইয়ং চুল আই কন্ট্যাক্ট করছে, অর্থাৎ জম্বিরা যেটা দেখতে পাচ্ছে সেটা সোইয়ং চুল দেখতে পায়, আর সোইয়ং চুল যেটা দেখতে পাচ্ছে সেটা জম্বিরা দেখতে পায়। তাই তারা সোইয়ং চুলের চোখ বেঁধে ফেলে, আর তাদের এই আইডিয়া কিছু সময়ের জন্য কাজও করে। সোইয়ং চুলের মতো জম্বিরাও আর কিছুই দেখতে পাচ্ছিল না। তাই এমন সময় হিউনে এখানে সবাইকে বলে যে তারা চাইলে এখন তাদের বোনকেও তাদের সঙ্গে করে নিয়ে যেতে পারে, তাহলে তাকে তার জীবন আর ঝুঁকিতে ফেলতে হবে না, কারণ এখন জম্বিরা অলরেডি কিছুই দেখতে পাচ্ছে না, তাই তাদের এক্ষুনি কন্ট্রোল রুমে যাওয়া উচিত। কিন্তু এখানে পুলিশ অফিসার হান তাকে বলে আমাদের কাছে এটাই রুফটপে যাওয়ার সুযোগ, এখন কন্ট্রোল রুমে গেলে সময় নষ্ট হয়ে যাবে, তাই একটা মানুষের জন্য আমরা সবাই আমাদের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। আমাদের কাছে এখন সোইয়ং চুল রয়েছে, তার শরীরে ভ্যাকসিন আছে, তাই দ্রুত তাকে নিয়ে যাওয়াটা জরুরি। অফিসার হানের সঙ্গে সবাই এখানে একমত হয়, তবে সিওজুন কিছুই বলে না। এদিকে হিউনও বুঝতে পারে যে মানুষ আসলে কতটা স্বার্থপর, যেখানে তার বোন তাদের সবার জন্য নিজের জীবন বাজি রেখেছে, সেখানে এখন তাদের কাছে তার জীবনেরই কোনো মূল্য নেই। এদিকে সোইয়ং চুল যখন শুনতে পায় কন্ট্রোল রুমে কোনো মানুষ রয়েছে, তখন সে তার মস্তিষ্কের মাধ্যমে জম্বিদেরকে সিগন্যাল দিয়ে দেয়, যার ফলে জম্বিরা তখন কন্ট্রোল রুমের দিকে যেতে থাকে। তাই হিউনে এখানে আর কোনো উপায় না পেয়ে সে একাই তার বোনকে বাঁচানোর জন্য চলে যায়। এদিকে সিওজুন হিউনুকে সাহায্য করতে চাইছিল, তাই সে অফিসার লিয়ের দিকে একটি বন্দুক তাক করে আর সবাইকে নিয়ে কন্ট্রোল রুমের দিকে যেতে বলে। কিন্তু তখন একজন ব্যক্তি পেছন থেকে সিওজুনকে চেপে ধরলে অফিসার লি তার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে তাকে বন্দুক তাক করে ব্ল্যাকমেল করে এবং তাকে তাদের সঙ্গে যেতে বলে। এদিকে হিউনুকে জুনহি কন্ট্রোল রুমের দিকে আসার ডিরেকশন দিচ্ছিল, যাতে করে কোনো জম্বি তার উপর হামলা করতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরেই হিউনু বুঝতে পারে যে জুনহি মূলত তাকে ভুল লোকেশন বলেছে, আর সে তাকে অন্য জায়গাতে পাঠিয়ে দিয়েছে যেখানে কোনো জম্বি নেই, কারণ এখন হিউনুর জন্য কন্ট্রোল রুমে পৌঁছানোটা অসম্ভব ব্যাপার ছিল। জম্বিরা অলরেডি পুরো কন্ট্রোল রুম ঘেরাও করে ফেলেছিল। এতে করে হিউনু জুনহির উপর প্রচণ্ড রেগে যায়, আর সে বারবার বলতে থাকে যে জুনহি তার সঙ্গে কেন এমনটা করলো। তবে জুনহি এখানে অনেক কাজ ছিল, কারণ সে জানে যে সে তার ভাইকে আর শেষবারের মতো দেখতে পাবে না। এবার কিছুক্ষণের মধ্যেই দেখা যায় কন্ট্রোল রুম ভেঙে সমস্ত জম্বিরা জুনহির উপর ঝাঁপিয়ে পড়ে, আর এই সব কিছু হিউনু ফোনের মধ্যেই শুনছিল। তাই সে এখানে প্রচণ্ড কাঁদছিল, কারণ সে তার বোনকে অনেক ভালোবাসত।
আর তার বোন তাদেরকে বাঁচানোর জন্য আজকে নিজের জীবন দিয়েছে। অন্যদিকে সায়েন্টিস্টরা একটি প্ল্যান করছিল। এখানে কাংসিওল সবাইকে বলে যে তাদেরকে মূলত ভাইরাসের মূল বাহককে খুঁজে বের করতে হবে, অর্থাৎ এই ভাইরাসটি যার মাধ্যমে শুরু হয়েছিল। কারণ ল্যাবের মধ্যে যে 1 নম্বর বানরটি ছিল তার মাধ্যমে এই ভাইরাস শুরু হয়েছিল, তাই তাকে মারার সঙ্গে সঙ্গে সমস্ত বানররা নর্মাল হয়ে যায়। এমনটা হয়তো মানুষের ক্ষেত্রেও হতে পারে। অন্যদিকে হিউনু তার বোনের হত্যার প্রতিশোধের জন্য সোজা কন্ট্রোল রুমে চলে যায়, আর সে মাইক্রোফোনের মাধ্যমে সোয়ংচুলের উদ্দেশ্যে সেখানকার লোকেশন বলে দেয়, যাতে করে সোয়ংচুল সিগন্যাল দিয়ে জম্বিদেরকে সমস্ত মানুষের কাছে নিয়ে আসতে পারে। আর ঘটেও ঠিক এমনটাই। সোয়ংচুল সমস্ত জম্বিদেরকে সেখানে নিয়ে আসে, আর জম্বিরা এক এক করে সবার উপর হামলা করতে শুরু করে। এখানে দেখা যায় যখনই কোনো জম্বি কারো উপর হামলা করছিল তখনই অফিসার লি তাকে গুলি করে মেরে ফেলছিল, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। কারণ অফিসার লি নিজেই বলেছিল যে কোনো জম্বিকে সরাসরি মেরে ফেলা যাবে না, কারণ ভ্যাকসিনের সাহায্যে তারা হয়তো ঠিক হতে পারে। তবে লি নিজেই এখন স্বার্থপরের মতো আচরণ করছিল। কিন্তু লিও এখানে বাঁচতে পারে না। কিছুক্ষণের মধ্যে অনেকগুলো জম্বি তার উপরও ছাপিয়ে পড়ে। এদিকে সুযোগ বুঝে সিওজুন, ইয়োনে এবং সোয়ুন একটি রুমের মধ্যে লুকিয়ে পড়ে, আর তাদের সঙ্গে সোয়ংচুলও ছিল। সিওজুন এখানে সবাইকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে, যাতে করে সোয়ংচুল তাদের কোনো প্ল্যান অথবা লোকেশন সম্পর্কে জানতে না পারে। তাই সিওজুন এখানে চালাকি করে গ্রুপ চ্যাটের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছিল। কিন্তু দেখা যায় বাহিরে একটি জম্বির কাছে হানির ফোন ছিল, তাই সেই জম্বি গ্রুপ চ্যাটে লেখা সবকিছু পড়ে ফেলে, যার কারণে সোয়ংচুলে এসব দেখতে পায়। তাই সিওজুন গ্রুপ চ্যাট করা বন্ধ করে দেয়। এদিকে দেখা যায় ইয়োনা এখানে এত পরিমাণ ভয় পাচ্ছিল যে সে এখানে প্রচণ্ড কাঁদছিল, কিন্তু সোয়ন সেখানে একদম চুপচাপ স্তব্ধ হয়ে বসেছিল। তাই ইয়োনা তখন তাকে বলে, তুমি এত শান্ত কিভাবে আছো? তোমার কি ভয় লাগছে না? সোয়ন তখন কিছুক্ষণ চুপচাপ থেকে তাকে উত্তর দেয়, তোমরা এতগুলো দিন ধরে আমার সঙ্গে যা কিছু করে এসেছো সেসবের চাইতে ভয়ের আর কি হতে পারে? সোয়নের কথা শুনে ইয়োনা প্রথমবারের মতো রিয়েলাইজ করতে পারে যে আসলেই তারা সোয়নের সাথে কতটা অন্যায় করেছে। তাই সে এখানে মন থেকে সোয়নের কাছে ক্ষমা চায়। অন্যদিকে সিওজন অনেক সতর্কতার সাথে বাহিরে আসে, আর সে অফিসার হানের ফোনটি কোনো মতে খুঁজে বের করে ফেলে। এরপর সে গভর্নমেন্টকে জানায় যে সোয়ংচুল এখন তার কাছেই রয়েছে, তবে তাকে নিয়ে বের হওয়ার মতো তাদের কাছে এখন কোনো স্কোপ নেই। তাই গভর্নমেন্টের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে দুটো রেস্কিউ টিমকে বিল্ডিংয়ের মধ্যে পাঠানো হবে। তাদের মধ্যে একটি টিমের কাজ হবে কাঙুকে খুঁজে বের করা, কারণ কাঙুর মাধ্যমে ভাইরাসটি চারিদিকে ছড়িয়েছে। আর অন্য টিমের কাজ হবে সোয়ংচুল এবং বাকিদেরকে বাহিরে নিয়ে আসা। কিন্তু এই তথ্য সিওজনের পাশে থাকা একটি জম্বির মাধ্যমে সোয়ংচুল পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে রেস্কিউ টিম ছাদে এসে নামে, আর সেখানে উপস্থিত জম্বিদের সঙ্গে তারা ফাইট করতে শুরু করে। অন্যদিকে ইয়োনে এবং সোয়ুন যে রুমটির মধ্যে ছিল তারা দরজার বাইরে নক শুনে দ্রুত দরজা খুলে দেয়, কারণ তারা জানত যে রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে আসছে। কিন্তু দরজা খুলতেই দেখা যায় যে মূলত সেখানে জম্বিরা এসে দাঁড়িয়ে আছে, আর দরজা খুলতেই সমস্ত জম্বিরা ভেতরে ঢুকে যায়। মূলত সোয়ংচুলি সিগন্যাল দিয়ে তাদেরকে এখানে নিয়ে এসেছিল। ইয়োনে এবং সোয়ুনেতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তারা তখন কোনো মতে একটি জায়গাতে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারণ জম্বিরা তাদেরকে দেখতে পাচ্ছিল না। তারপরও কয়েকটি জম্বি অনুমান করে তাদের দিকেই আসছিল। তাই ইয়োনা এখানে অনেক ভয় পেয়ে গিয়ে সোয়ুনকে ধাক্কা দিয়ে জম্বিদের সামনে ফেলে দেয়। জম্বিরা তখন শব্দ পেয়ে সোয়ুনের উপর ঝাঁপিয়ে পড়ে, অর্থাৎ সোয়ুনও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। এদিকে সোয়ংচুল কোনো মতে তার চোখের বাঁধন খুলে ফেলে। এরপর ইনফেক্টেড সোয়ুনকে সে সিগন্যাল দিয়ে ইয়োনার উপর আক্রমণ করিয়ে দেয়, যার ফলে ইয়োনাও আর এখানে বাঁচতে পারে না, সেও ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায়। অন্যদিকে রেস্কিউ টিম কোনো মতে কাঙুকে খুঁজে বের করে ফেলে, আর সঙ্গে সঙ্গে তাকে শুট করে দেয়। সবাই এতে ভাবছিল সমস্ত জম্বিরা এখানে নর্মাল হয়ে যাবে, কিন্তু এখানে এমন কিছুই হয় না। বরং যে সমস্ত সোলজারদেরকে জম্বিরা আক্রমণ করেছিল তারাও এখানে জম্বিতে পরিণত হয়ে যায়। অন্যদিকে হিউনো যেভাবেই হোক সোয়ংচুলকে মেরে ফেলতে চাইছিল, কারণ তার জন্যই তার বোন মারা গিয়েছে। তাই সে তখন তার শরীরে জম্বিদের মতো সাদা লিকুইড লাগিয়ে নেয়। এর ফলে অনেক জম্বি তাকে আইডেন্টিফাই করতে পারছিল না। এতে করে সে অনেকগুলো জম্বিকে একাই মেরে ফেলতে পারে। এভাবে সে কোনো মতে সোয়ংচুল পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এখনও যে সমস্ত জম্বিরা জীবিত ছিল, সোয়ংচুল তাদেরকে সিগন্যাল দিয়ে হিউনোকে আক্রমণ করতে বলে। কিন্তু এমন সময় সেখানে সিওজুন চলে আসে, আর সিওজুন সোয়ংচুলের পেছন থেকে তার গলে একটি তার পেঁচিয়ে তাকে কোনো মতে কন্ট্রোল করার চেষ্টা করে। এদিকে সুযোগ পেয়ে হিউনো সোয়ংচুলকে মেরেই ফেলতে যাচ্ছিল, কিন্তু সিওজুন তাকে বাধা দেয়, কারণ সোয়ংচুলকে মেরে ফেললে ভ্যাকসিনের শেষ আশাও শেষ হয়ে যাবে। তবে সোয়ংচুল এখানে তার সবচাইতে ক্রিটিক্যাল চালটি চালে। সে জুনহিকে সিগন্যাল দিয়ে হিউনোর সামনে নিয়ে আসে, যে কিনা এখন অলরেডি একটি জম্বি ছিল, আর জুনহিও এখন বাকি জম্বিদের মতো হাঁটতে পারছিল।
যেটা দেখে হিউনো অনেক ইমোশনাল হয়ে যায়, কারণ তার বোনকে হাঁটতে দেখা হিউনোর স্বপ্ন ছিল। আর নিজের বোনকে এভাবে দেখে হিউনো তার উপর হামলা করতে পারে না। সে শুধুমাত্র এক দৃষ্টিতে তার বোনের দিকেই তাকিয়েছিল। আর এই সুযোগে জুনহি তখন তার কাছে এসে তার হাতে যে চাকুটি ছিল সেই চাকুটি ছিনিয়ে নিয়ে সেটা দিয়ে সে তাকেই মেরে ফেলে। আর নিজের বোনের হাতে মারা যাওয়ার সময়ও হিউনোর চেহারায় কোনো ধরনের আক্ষেপের ছাপ ছিল না, কারণ সে তার বোনকে এতটাই ভালোবাসত। এবার সবাই মারা যাওয়ার পর সোয়ংচুল এখানে সিওজুনকে বলে যে সবকিছু মূলত সিওজুনের জন্যই হয়েছে, কারণ সিওজুনই ছিল সেই মানুষ যে কিনা তার বাবার রিসার্চের ব্যাপারে গভর্নমেন্টের কাছে কমপ্লেন করেছিল, যার কারণে পরবর্তীতে তার বাবা নিজেই নিজেকে শেষ করে দিয়েছে। তার বাবার রিসার্চের উদ্দেশ্য কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বরং সে এমন কিছু তৈরি করতে চাইছিল যেটার মাধ্যমে মানুষ মানুষের সঙ্গে টেলিপ্যাথিকভাবে যোগাযোগ করতে পারবে। যদি সিওজুন সেদিন তার বাবার কথাগুলো ভালো করে শুনত তাহলে আজকে হয়তো এই দিন দেখতে হতো না। এমন সময় সেখানে রেস্কিউ টিম চলে আসে আর তারা গভর্নমেন্টের অর্ডার মোতাবেক সোয়ংচুলকে নিয়ে চলে যায়, কিন্তু তারা সিওজুনকে তাদের সঙ্গে নেয় না। এদিকে সিওজুন কোনোমতে জম্বিদের হাত থেকে বেঁচে একটি জায়গাতে আশ্রয় নেয়। আর ঠিক এমন সময় তাকে কাংসিওল ফোন করে, যে কিনা ছিল হানের ওয়াইফ। আর সে যেহেতু একজন সায়েন্টিস্ট ছিল তাই সে অনেক চিন্তা ভাবনা করে একটি বিষয় রিয়েলাইজ করতে পেরেছে। সেই সম্পর্কে সে এখানে সিওজুনকে বলছিল। সে সিওজুনকে জানায় যে এই ভাইরাসটি শেষ করতে হবে যে প্রথমে ইনফেক্টেড হয়েছে তাকে মেরে নয়, বরং যে এই ভাইরাসের বাহক, অর্থাৎ যে ভাইরাসটিকে কন্ট্রোল করছে। আর সেটা আর কেউ নয় বরং সোয়ংচুল নিজে, অর্থাৎ সোয়ংচুলকে শেষ করার মাধ্যমে এই ভাইরাসকে শেষ করা যাবে। অন্যদিকে রেস্কিউ টিম যখন সোয়ংচুলকে নিয়ে যাচ্ছিল তখন সে জম্বিদেরকে কন্ট্রোল করে সেখানে নিয়ে আসে। আর সে সুযোগ বুঝে রেস্কিউ টিমের কাছ থেকে পালিয়ে যায়। এরপর বাইরে যে সমস্ত মানুষেরা আন্দোলন করছিল সেখানেও সে সিগন্যাল দিয়ে জম্বিদেরকে পাঠিয়ে দেয়, কারণ তার উদ্দেশ্য ছিল সমস্ত জায়গাতে জম্বি ভাইরাস ছড়িয়ে দেয়া। আর যেহেতু এখন কিছু সোলজাররাও জম্বি হয়ে গিয়েছে তাই জম্বিরা অলরেডি বন্দুক চালানো শিখে গিয়েছিল, অর্থাৎ জম্বিরা আরও অনেক বেশি স্মার্ট হয়ে উঠেছিল। তাই কিছুক্ষণের মধ্যেই দেখা যায় বিল্ডিংয়ের বাইরেও মারাত্মকভাবে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়তে থাকে। এদিকে সিওজুন সেখানকার একটি মৃত জম্বির শরীর থেকে তার পোশাকটি নিয়ে নেয়, যেখানে জম্বিদের হোয়াইট লিকুইড লেগেছিল। আর এই ট্রিক্স কাজে লাগিয়ে সে বিল্ডিং থেকে বেরিয়ে আসে। আর সে কাংসিওলের সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকে সোয়ংচুলের লোকেশন সম্পর্কে জানতে চায়, কিন্তু ঠিক তখনই সে তার সামনে সোয়ংচুলকে দেখতে পায়। তাই সে তখন একটি গাড়িতে চড়ে সোজা সোয়ংচুলকে ধাক্কা দিয়ে বসে। তবে এতে করে তার কিছুই হয় না, বরং সে সিগন্যাল দিয়ে সমস্ত জম্বিদেরকে সেখানে নিয়ে আসে। তবে সিওজুন যেহেতু জম্বির একটি সাদা পোশাক পরেছিল তাই জম্বিরা তাকে কিছুই করছিল না, কিন্তু সোয়ংচুল তখন সবাইকে সিগন্যাল দেয় যে ওই সাদা পোশাক পরা মানুষটির উপর আক্রমণ করো। তাই সমস্ত জম্বিরা তাকে আক্রমণ করতে চলে যায়, কিন্তু সিওজুন তখন চালাকি করে একটি জম্বিকে সেই পোশাকটি পরিয়ে দেয়। এতে করে দেখা যায় সমস্ত জম্বিরা তখন সেই জম্বিকে ঘিরেই ঘুরতে থাকে, কারণ তাদের কাছে সিগন্যাল ছিল সাদা পোশাক পরা মানুষটিকে মারার জন্য। আর এই ধরনের ডিস্ট্রাকশনই মূলত পিঁপড়েদের মধ্যে হয়ে থাকে। এদিকে সোয়ংচুল দ্রুত এসে সেই জম্বির উপর থেকে সাদা কাপড়টি সরিয়ে দেয়। আর এতক্ষণ যাবৎ গোল গোলভাবে ঘোরার কারণে সমস্ত জম্বিরা মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আর তারা এমন আচরণ করতে থাকে যেমনটা তারা শুরুর দিকে করত, অর্থাৎ যখন তারা কিছুই বুঝত না। এই বিষয়টি সিওজুন লক্ষ্য করে। আর তার মনে পড়ে যায় যে জম্বিরা প্রথমে মানুষ এবং পোস্টারের মধ্যে পার্থক্য বুঝত না। ঠিক তখনই সে তার সামনে থাকা বাসের মধ্যে একটি পোস্টার দেখতে পায়। সে তখন চালাকি করে সোয়ংচুলকে সেই পর্যন্ত নিয়ে আসে। আর সে নিজে তখন বাসের নিচে লুকিয়ে পড়ে। এতে করে দেখা যায় সমস্ত জম্বিরা পোস্টারটিকে আবারও মানুষ ভাবতে শুরু করে। আর তারা তখন সেই পোস্টারের উপর হামলা করতে আসে, কিন্তু সেখানেই সোয়ংচুল দাঁড়িয়েছিল। জম্বিরা তার দিকে লক্ষ্যই করে না। এদিকে সিওজুন সেখানে চালাকি করে আগুন লাগিয়ে দিয়েছিল, তাই সোয়ংচুলের শরীরে সেখানে আগুন লেগে যায়। আর পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই তার পুরো শরীর আগুনে জ্বলতে শুরু করে। সোয়ংচুল তখন চিৎকার করে সিওজুনের কাছে সাহায্য চাইছিল, কিন্তু সিওজুন জানত তাকে বাঁচালে কেউ বাঁচবে না। তাই কিছুক্ষণের মধ্যেই সোয়ংচুল আগুনে পুড়ে মারা যায়। এতে করে দেখা যায় সমস্ত জম্বিরা একদম ফ্রিজ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই চারিদিক যেন একদম স্তব্ধ হয়ে যায়। অন্যদিকে কাংসিওল কন্ট্রোল রুম থেকে এই সব কিছু দেখতে পাচ্ছিল। আর সিওজুনের বুদ্ধি দেখে সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে ভাবছিল সবকিছু হয়তো এখানেই শেষ হয়ে গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছে। কাংসিওল তখন বাইরে এসে সিওজুনের দিকে যেতে থাকে। আর আশেপাশে সবকিছু শান্ত দেখে সে একদম নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু মুভির শেষ দৃশ্যে দেখা যায় হঠাৎ করে একটি জম্বি নড়ে ওঠে, যেন মনে হচ্ছিল ভাইরাস এখানেই শেষ হয়ে যায়নি। আর এমনই একটি থ্রিলিং এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তবে মুভির শেষ দৃশ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হয়তো এই মুভির পার্ট 2 আসতে চলেছে।
আর পার্ট 2 আসলে আপনারা দেখতে চান কিনা সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।